গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের মতামত। সেই মতামত প্রকাশের সবচেয়ে সরাসরি ও কার্যকর মাধ্যম হলো গণভোট। জনগণের রায়ে কখনো ভেঙেছে রাষ্ট্র, কখনো সৃষ্টি হয়েছে নতুন দেশ, আবার কখনো ইউরোপের মতো শক্ত জোট থেকেও বেরিয়ে গেছে পরাশক্তি রাষ্ট্র। প্রতিনিধিদের মাধ্যমে নয়, বরং জনগণ নিজেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নেয় গণভোটের মাধ্যমে। বিশ্বের বহু দেশে রাষ্ট্র গঠনের ইতিহাস থেকে শুরু করে বড় রাজনৈতিক সিদ্ধান্ত পর্যন্ত নির্ধারিত হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে সাধারণ মানুষের একটি ভোট। জুলাই বিপ্লবের পর থেকেই আলোচনায় রয়েছে গণভোট। হ্যাঁ কিংবা না, এই দুই শব্দে এর আগেও আলোচনা হয়েছিল দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশে এ পর্যন্ত 3 বার গণভোট হয়েছিল। গণভোট কি, কেন গণভোট হয়, কিভাবে হয় এই ভোট, গণভোটের কেন প্রয়োজন হয়, কোন দেশে সর্বপ্রথম চালু হয়েছিল গণভোট, আজকের পর্বে জানব তার বিস্তারিত। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গণভোট হলো এমন একটি রাষ্ট্রীয় ভোটাভুটি যেখানে জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, আইন, সংবিধান সংশোধন, স্বাধীনতা বা রাষ্ট্রীয় নীতির বিষয়ে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে মতামত প্রদান করে। এটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পাশাপাশি সরাসরি গণতন্ত্রের একটি শক্তিশালী উদাহরণ। বিশেষজ্ঞদের মতে যেসব সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ বদলে দেয়, সেসব ক্ষেত্রে সরকার একক সিদ্ধান্ত না নিয়ে জনগণের রায়ের ওপর নির্ভর করে। গণভোটের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে বড় জাতীয় সিদ্ধান্তে জনগণের সম্মতি নিশ্চিত করা, রাজনৈতিক বৈধতা অর্জন, বিতর্কিত ইস্যুতে চূড়ান্ত সমাধান, গণতন্ত্রের ভিত্তি শক্ত করার জন্য এই ভোট। গণতান্ত্রিক অংশগ্রহণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 1793 সালে ফ্রান্সে, যখন নাগরিকদের সরাসরি মতামত নেওয়া হয় নতুন সংবিধান মন্টানিয়াট কনস্টিটিউশন অনুমোদনের বিষয়ে। জনগণ ভোটের মাধ্যমে জানান দেন তারা সংবিধানটি গ্রহণ করছেন নাকি প্রত্যাখ্যান করেছেন। তবে আধুনিক ফ্রান্সে ভিন্ন ধরনের এক গণভোট হয়, যা প্লেবিসাইট নামে পরিচিত। এই পদ্ধতির মাধ্যমে ফ্রান্স বড় আকারের জাতীয় ভোটের সূচনা করে। প্লেবিসাইট মূলত জনগণের সরাসরি অনুমোদন বা প্রত্যাখ্যান নেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেখানে রাষ্ট্রপতি বা সরকার নির্দিষ্ট প্রস্তাব বা নীতিকে জনগণের কাছে সরাসরি উপস্থাপন করে। ভোটে প্রায় সব অংশগ্রহণকারী নাগরিক নতুন সংবিধানের পক্ষে রায় দেন। এটি ফরাসি বিপ্লবের পর রাষ্ট্র কাঠামো ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এটি ছিল এককালীন আয়োজন, যা স্থায়ী বা নিয়মিত প্রক্রিয়া হিসাবে গড়ে ওঠেনি। বিশ্লেষকদের মতে ফ্রান্সে প্রথম এই ধরনের গণভোট বা প্লেবিসাইট শুধু ইতিহাসের পথপ্রদর্শক নয়, বরং বিশ্বের অন্যান্য দেশের জাতীয় ভোট ও সরাসরি গণতান্ত্রিক অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। পরে 1958 সালে ফরাসি নেতা চার্লস দ্য গল নতুন সংবিধান অনুমোদনের জন্য গণভোটের আয়োজন করেন। জনগণের বিপুল সমর্থনে প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র বা ফিফথ রিপাবলিক, যা আজও কার্যকর রয়েছে। এই গণভোট ফরাসি রাজনীতিতে স্থিতিশীলতার নতুন অধ্যায় সূচনা করে। সবশেষ 2005 সালে দেশ জুড়ে জাতীয় নির্বাচনের আয়োজন করেছিল ফ্রান্স। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্য 1977 সালের 30 মে বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এর আগে 1977 সালের 22 এপ্রিল গণভোটের ঘোষণা দেন জিয়াউর রহমান। 1985 সালের 21 মার্চ দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় বাংলাদেশে। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের
নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য এই গণভোট অনুষ্ঠিত হয়। গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এরপর পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরের রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট সংসদে বিল পাশ হয়। সংবিধানের দ্বাদশ সংশোধনীর এই বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কিনা তা নির্ধারণ হয় ওই বছরের 15 সেপ্টেম্বরের গণভোটের মাধ্যমে। দর্শক, সুইজারল্যান্ডকে বলা হয় গণভোটের স্বর্গরাজ্য। এখানে প্রতি বছর একাধিক গণভোট অনুষ্ঠিত হয়। করনীতি, অভিবাসন, পরিবেশ আইন, সামাজিক নিরাপত্তা এসব বিষয়ে জনগণের সরাসরি রাষ্ট্র পরিচালনার অংশ হিসাবে সুইজারল্যান্ড এই গণভোট করে থাকে। 2011 সালে গণভোটের মাধ্যমে জন্ম নেয় বিশ্বের নতুন রাষ্ট্র দক্ষিণ সুদান। 2016 সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ব্রেক্সিট গণভোট। প্রশ্ন ছিল ইউরোপীয় ইউনিয়নে থাকবে নাকি বের হবে। 2017 সালে কাতালোনিয়া অঞ্চলে স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। অধিকাংশ ভোট স্বাধীনতার পক্ষে গেলেও স্পেন সরকার এই গণভোটকে অবৈধ ঘোষণা করে। এতে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। 1975 সালে গণভোটের মাধ্যমে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণভোট একদিকে যেমন গণতন্ত্রকে শক্তিশালী করে, অন্যদিকে ভুল তথ্য ও আবেগ নির্ভর সিদ্ধান্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে। গণভোটের কিছু সুফল আছে, তা হলো জনগণের সরাসরি অংশগ্রহণ, সিদ্ধান্তে সামাজিক গ্রহণযোগ্যতা, গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়, গণতন্ত্র শক্তিশালী হয়, বড় সিদ্ধান্তে সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা বাড়ে। তবে গণভোট যে সবসময় ইতিবাচক ফল বয়ে আনে, এর কিছু ঝুঁকিও রয়েছে। তার মধ্যে অন্যতম হলো আবেগ নির্ভর ভোট, বিভাজন বা মেরুকরণ হয়, সংখ্যালঘু মতামতের অবহেলা, ভুল তথ্যের প্রভাব পড়তে পারে এবং সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। বিশ্লেষকদের মতে গণভোট হলো জনগণের ক্ষমতার সবচেয়ে বড় প্রকাশ, তবে এটি সঠিক পরিকল্পনা, নিরপেক্ষ পরিবেশ ও সচেতন নাগরিক অংশগ্রহণ ছাড়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই বিশ্বের দেশগুলো সাধারণত জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্তেই এই পদ্ধতির আশ্রয় নেয়। গণভোট মূলত প্রমাণ করে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণই। দর্শক, আজকের প্রতিবেদনে পর্যন্তই। এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।